নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, গতকালকে নিয়ে কিন্তু একটা ভিডিও আমি অলরেডি করেছি যে গ্রুপ সিতে 45 পেলে ডাক পেতে পারো এবং গ্রুপ ডিতে 32+ পেলে ডাক পেতে পারো। ঠিক আছে, সেইটারই সম্পূর্ণ বিশ্লেষণ করতে চলেছি আমরা এই ভিডিওর মাধ্যমে। তাই সকলকে অনুরোধ করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবার জন্য। আমাদের যে মূল কোশ্চেন সেটা হচ্ছে, কেন গ্রুপ সিতে 45 পেলে ডাক পাবে এবং গ্রুপ ডিতে 45+ পেলে ডাক পাবে। বোঝা গেল? এর পিছনে যুক্তিগুলি আমরা পরপর পয়েন্ট ধরে ধরে আলোচনা করব তোমাদের সাথে। তার আগে সকলকে অনুরোধ করব, যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে রাখবে। আর যদি চ্যানেলে নতুন বন্ধু না হও, অলরেডি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাহলে চলো মূল যে ভিডিও সেটা চলে যায়। কাট অফ কম যাওয়ার যে বিশ্লেষণ রয়েছে তার মধ্যে 1 নম্বর যে পয়েন্ট রয়েছে 2016 ওএমআর শিট আপলোড এবং দুর্নীতিগ্রস্তদের চিহ্নিতকরণ। 2 নম্বর যে পয়েন্ট রয়েছে কাস্ট রিভ্যালিডেশন। 3 নম্বর যেটি রয়েছে ওবিসি চেঞ্জ এবং 4 নম্বর যে পয়েন্টটি রয়েছে যেটি অ্যাডিশনাল পয়েন্ট সেটা হচ্ছে ভ্যাকান্সি ইনক্রিজ। বোঝা গেল? এই 4টি পয়েন্ট আমরা আলোচনা করব। চলো তাহলে প্রথম যে পয়েন্টটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করি। প্রথম যে পয়েন্টটা ছিল আমাদের 2016 ওএমআর শিট আপলোড এবং দুর্নীতিগ্রস্তদের চিহ্নিতকরণ। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে কিন্তু অলরেডি দুর্নীতিগ্রস্তদের চিহ্নিতকরণ রয়েছে, তবু কিন্তু আমাদের মনে সংশয় রয়েছে এবং এটাও সত্য, বিগত সরকার কিন্তু প্রচুর দুর্নীতিগ্রস্তদের জায়গা দিয়েছে নতুন পরীক্ষার্থী হিসাবে। অর্থাৎ অনেক পরীক্ষার্থী এমন রয়েছে যারা দুর্নীতিগ্রস্ত, তারা কিন্তু পরীক্ষা দিয়েছে বিগত সরকারের তত্ত্বাবধানে। বোঝা গেল? বিগত সরকারের তত্ত্বাবধানে পরীক্ষা দেওয়ার কারণ হচ্ছে বিগত সরকারের নেতা মন্ত্রীরা ওই সমস্ত দুর্নীতিগ্রস্তদের কাছ থেকে কিন্তু প্রচুর টাকা নিয়েছিল, চাকরিও দিয়েছিল 2016 সালে। এবার যদি তাদের চাকরিটা চলে যায় তাহলে কিন্তু ওই যে নেতাদের তারা কিন্তু ধরবে এবং একটা ঝামেলা সৃষ্টি হবে। সেই জন্য টোটাল যে মন্ত্রিসভা রয়েছিল বিগত সরকারের, সেই মন্ত্রিসভার সুপারিশ মতে এবং স্কুল সার্ভিসের মদতে কিন্তু অনেক দুর্নীতিগ্রস্ত পরীক্ষা দিয়েছে এবং যদি এর সঠিক বিচার না হয় আবার নতুন করে, তাহলে কিন্তু ফ্রেশার ছেলেমেয়েরা চাকরি পাবে না। বোঝা গেল? সেই জন্য নতুন সরকার প্রথমেই যে সিদ্ধান্তটি নিতে চলেছে, এখনও নয়নি কারণ এখনও তো ঠিকঠাক মন্ত্রিসভার গঠনই হয়নি, যে প্রথম যে সিদ্ধান্তটি নিতে চলেছে 2016 সালের ওএমআর শিট আপলোড। এই 2016 সালের ওএমআর শিট আপলোড করলে আমরা দেখতে পাবো যে দুর্নীতিগ্রস্ত কারা ছিল এবং কারা সঠিকভাবে চাকরি পেয়েছিল। এর মাধ্যমে প্রমাণিত হয়ে যাবে যে সঠিকভাবে যারা চাকরি পেয়েছিল তারা চাকরির দাবিদার, তাদেরকে নিয়ে সরকার অন্যরকম চিন্তা ভাবনা শুরু করবে। এবং আমার যদি নিজস্ব ব্যক্তিগত মত থেকে বলি, তাহলে অবশ্যই যারা সঠিকভাবে 2016 সালে চাকরি পেয়েছিল তাদের সরাসরি আবার নতুন করে চাকরিতে জয়েন্ট করানো, এটাই প্রথম কাজ হওয়া উচিত। কারণ তারা তো প্রথমেই 2016 সালে কষ্ট করে চাকরি পেয়েছিল, সমস্ত দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে গিয়ে পড়াশোনা করে তারা কিন্তু চাকরি পেয়েছিল, তারাই কিন্তু প্রথমে চাকরির দাবিদার 2016 সালে যারা পেয়েছিল। এবার আসি 2016 সালে আপলোড করলে ওই মার্কশিটটা কী হবে, দুর্নীতিগ্রস্তদের চেহারা আরও সামনে চলে আসবে আমাদের। ঠিক আছে, তখন কিন্তু তারা আর পালাতে পারবে না। আমরা ইতিমধ্যে অনেক জায়গা থেকে শুনতে পেয়েছি যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল তারাও কিন্তু পরীক্ষা দিয়েছে, অনেকেই কিন্তু সেটা পরীক্ষা সেন্টারে দেখতে পেয়েছে। ঠিক আছে, এই যে জিনিসগুলো এইগুলো কিন্তু 2016 সালের ওএমআর শিট আপলোড করলে সেইগুলো কিন্তু ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে 2016 সালে যারা যোগ্য তারা চাকরি পাবে এবং ফ্রেশ ক্যান্ডিডেট যারা দীর্ঘদিন পরিশ্রম করেছে এবং ভালো একটা স্কোর করেছে তারাই কিন্তু চাকরিটা পাবে। বোঝা গেল? তাহলে কেন 2016 সালের ওএমআর শিটটা আপলোড অত্যন্ত জরুরি,
কাট অফ কমের পিছনে, সেটা কিন্তু আলোচনা করলাম। 2 নম্বর হচ্ছে কাস্ট রিভ্যালিডেশন, যেটা নিয়ে আমাদের অলরেডি আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। এই রিভ্যালিডেশন প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু হবে, এসসি, এসটি, ওবিসি, ডব্লিউএস প্রত্যেকের ক্ষেত্রে। 2011 সালের পরে দুয়ারে সরকার ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে অবৈধ ডকুমেন্টস, টাকা দিয়ে ইত্যাদি বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির সার্টিফিকেট অনেকে বানিয়ে কিন্তু অলরেডি চাকরি করছে, এবং অলরেডি চাকরির জন্য অনেকে প্রিপারেশান নিচ্ছে তলে তলে, আমরা কিন্তু জানি না। সেই জিনিসগুলো কিন্তু সামনে চলে আসবে এই কাস্ট রিভ্যালিডেশন করার পরে। ধরা যাক একটা স্টুডেন্ট জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ে, কিন্তু সে টাকা দিয়ে অলরেডি একটা এসটি সার্টিফিকেট বানিয়ে ফেলেছে, তাহলে কি হবে? জেনারেলে যদি 50 কাট অফ যায়, এসটিদের অবশ্যই কম যাবে, তাই গেলো 30-35। সে দেখা গেল 40 পেল, সে চাকরিটা পেয়ে গেল, কিন্তু যে আসল দাবিদার একটা এসটি স্টুডেন্ট, সে কিন্তু চাকরিটা পাবে না যদি রিভ্যালিডেশন না করা হয়। আমাদের রাজ্যে দুয়ারে সরকারে গাদা কিন্তু এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট হয়েছে, সেগুলো যাচাই করা অত্যন্ত জরুরি, এবং নতুন সরকার এসে কিন্তু এইটা অনুধাবন করতে পেরে তড়িঘড়ি কিন্তু এর নোটিফিকেশান জারি করে দিয়েছে। আশা রাখছি খুব দ্রুত কিন্তু এই রিভ্যালিডেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে, এবং যারা চাকরি প্রার্থী রয়েছে দীর্ঘদিনের বঞ্চনার শিকার, তারা শীঘ্রই একটা চাকরি পাবে। বোঝা গেল? এই রিভ্যালিডেশনের ফলে কিন্তু প্রচুর কাস্ট সার্টিফিকেট বাতিল হবে, এবং সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু জেনারেল হিসাবে হবে, অথবা অনেকে ওবিসি ছিল সেই এসসি কার্ড বানিয়ে নিয়েছে। এই সমস্ত কিছু কিন্তু ধরার ফলে কি হবে? কাট অফ অটোমেটিক কমে যাবে, এটা 100% শিওর। এটার পরে কিন্তু কাট অফ কমে যাবে। এর জন্য কিন্তু একটু সময় লাগবে, কিন্তু এর যে সুফল সেটা কিন্তু স্টুডেন্টরা পাবে। বোঝা গেল? 3 নম্বর রয়েছে ওবিসি সেন্স। ওবিসি ক্যাটাগরিতে আমরা দেখেছি 2011 সালে যখন বামফ্রন্ট সরকার চলে যায়, তখন কিন্তু দুটো ক্যাটাগরিতে ভাগ ছিল, ওবিসি করে দিয়ে গেছিল, ওবিসি এ এবং ওবিসি বি। মূলত ওবিসি এতে মুসলিম সম্প্রদায়ের বেশিরভাগ স্টুডেন্ট মানে ক্যাটাগরি, এবং ওবিসি বি এ অন্যান্য ঘোষ, প্রামাণিক ইত্যাদি ক্যাটাগরি পড়ছিল। ঠিক আছে, আমরা জানি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো রকম দুটো ভাগ নেই, একটাই মাত্র ওবিসি, এবং রাজ্য সরকার সেই মতোই চলছে, একটা মাত্র ক্যাটাগরি থাকবে। এবং আমরা অলরেডি দেখে দিয়েছি অনেকগুলো টাইটেল মুসলিম এবং অন্যান্য সম্প্রদায় মিলে কিন্তু অনেকগুলো টাইটেল বাতিল করেছে, এবং এটা অবৈধ বলে, অসাংবিধানিক বলে কিন্তু সরকার থেকে নোটিশ জারি করে দিয়েছে, এবং টাইটেলগুলো বাতিল করেছে। এই টাইটেল বাতিল করার ফলে অনেকের ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে, এবং সরাসরি কিন্তু এই গ্রুপ সি গ্রুপ ডির ওপরে এফেক্ট পড়বে, এবং কাট অফের কিন্তু ওপরেও এফেক্ট পড়তে চলেছে। বোঝা গেল? পরপর যে 3টে পয়েন্ট আপনাদের সামনে কিন্তু আমি রাখলাম। নেক্সট হচ্ছে ভ্যাকান্ট ইনক্রিজ, অর্থাৎ ভ্যাকান্সি বাড়বে। এটা কিন্তু অ্যাডিশনাল বিষয়, এ বিষয়ে কারোর কোনো মতামত নেই। বিভিন্ন দপ্তরে বিভিন্ন ইউটিউবার থেকে শুরু করে গুণীজনেরা আবেদন করছেন, স্টুডেন্টরাও আবেদন করছেন যাতে ভ্যাকান্সিটা একটু বাড়ানো হয়। সেক্ষেত্রে কী হবে? 2016 সালের ক্যাটাগরির যারা ছিল তারা তো অবশ্যই চাকরি পেয়ে যাবে, এবং ফ্রেশাররাও কিছু চাকরি পাবে। কারণ হচ্ছে দীর্ঘ 10 থেকে 11 বছর গ্রুপ সি গ্রুপ ডিতে কোনো রকম রিক্রুটমেন্ট নাই। গ্রুপ সি গ্রুপ ডি ছাড়ো কোনো ডিপার্টমেন্টে সেভাবে কিন্তু রিক্রুটমেন্ট হয়নি, ঝুলে রয়েছে ইগোর জন্য সরকারের। বোঝা গেল? সুপ্রিম কোর্টে কেস রয়েছে, হাইকোর্টে কেস রয়েছে। এইভাবে কিন্তু চলতে পারে না, এইভাবে কিন্তু আমাদের যে যুব সমাজ এটা কিন্তু ধ্বংস হয়েছে দীর্ঘ 10 বছরে। চাকরি নেই, কলকারখানা নেই, কোথায় যাবে? পারিযায়ী শ্রমিক হয়ে কেরালা, ব্যাঙ্গালোর এইসব জায়গায় কিন্তু ছুটতে হয়েছে। এই যে বিষয়গুলো, এই সমস্ত কিছু মাথায় রেখে কিন্তু সরকারের কাছে আমাদের আবেদন প্রত্যেককে বলবো আবেদন করতে, যাতে ভ্যাকান্সিটা একটু ইনক্রিজ হয়। যদি ভ্যাকান্সিটা ইনক্রিজ হয় তাহলে কিন্তু কাট অফ অটোমেটিক কমে যাবে, এবং বেশিরভাগ ছাত্রছাত্রী যারা ভালো পরীক্ষা দিয়েছে, যারা ভালো প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিয়েছে, তারা কিন্তু চাকরিটা পাবে। বোঝা গেল? আর একটা যে বিষয় রয়েছে ইন্টারভিউয়ের জন্য এটার উপর কিন্তু কোনো রকম এফেক্ট পড়বে না। ইন্টারভিউটা যেহেতু আগে থাকতে নোটিফিকেশান উল্লেখ ছিল, সেই জন্য ইন্টারভিউটা কিন্তু নেবে। ইন্টারভিউটা কোনো রকম পরিবর্তন না করার সম্ভাবনা কিন্তু আছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমাদেরকে বোঝাতে পারলাম যে কেন 45+ পেলে গ্রুপ সিতে ডাক পাবে, এবং কেন 32+ পেলে গ্রুপ ডিতে ডাক পাবে। ঠিক আছে।
যারা ধৈর্য সহকারে এত সময় ভিডিওটি দেখছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের সময় ব্যয় করে তারা কিন্তু আমার এই ভিডিওটি দেখেছে। আরও নতুন নতুন তথ্য, আরও কিছু জানার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকের মতো আসি তাহলে।